আজকে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো গাণিতিক সমস্যাগুলোর মধ্যে দেখো তোমাদের বইতে পেজ নাম্বার 208-এ একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে, উদাহরণ 12.3। প্রথম আমরা উদাহরণ 12.3 এই অঙ্কটি করব। উদাহরণ 12.3-তে কি দেওয়া আছে? এখানে দুইটি প্রশ্ন আছে। এতে বলা হয়েছে যদি বাল্ব ফিলামেন্টের রোধ 1200 ওহম হয় তবে বাল্বটি 220 ভোল্ট উৎস থেকে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। আর বিতে বলা হয়েছে যদি হিটারের কুণ্ডলীর রোধ 100 ওহম হয় তবে কুণ্ডলীটি 220 ভোল্ট উৎস থেকে কি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করবে। দুইটি প্রশ্ন দেওয়া আছে 12.3-তে। প্রথম আমরা এ প্রশ্নটি করব। উদাহরণ 12.3-এর এ। দেখো, আমরা গাণিতিক সমস্যা সমাধান করার সময় প্রথমে দেখব আমরা কি কি দেওয়া আছে এবং কি কি নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো, যদি বাল্ব ফিলামেন্টের রোধ 1200 ওহম হয়, মানে একটি বাল্ব ফিলামেন্টের রোধ দেওয়া আছে, তো রোধকে আমরা আর দিয়ে বোঝাই। এখানে যেগুলো দেওয়া আছে প্রথমে আমরা লিখব। এখানে রোধ মানে আর ইকুয়াল টু দেওয়া আছে 1200 ওহম। এখন বলা হয়েছে তবে বাল্বটি 220 ভোল্ট উৎস থেকে। তো 220 ভোল্ট মানে বিভব প্রভেদ দেওয়া আছে। বিভব প্রভেদটি আমরা বুঝাই ভি দিয়ে। ভি ইকুয়াল টু হলো 220 ভোল্ট। এখন বাল্বটি 220 ভোল্ট উৎস থেকে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে। তো বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে আমরা আই দিয়ে বুঝাই। তো বিদ্যুৎ কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে মানে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত সেটা আমরা নির্ণয় করব। অর্থাৎ আই ইকুয়াল টু হোয়াট, আই এর মান কত সেটা আমরা নির্ণয় করব। এখন দেখো, আমরা এই যে আর, ভি এবং আই, এই ক্ষেত্রে দুইটির মান দেওয়া আছে, আর এবং ভি এর মান দেওয়া আছে, আই এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই তিনটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা ওহমের সূত্র পেয়েছিলাম। ওহমের সূত্র ছিল ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে? ভি ইকুয়াল টু আই আর। গাণিতিকভাবে ওহমের সূত্র যেটা আমরা পেয়েছিলাম ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে? তাহলে ভি ইকুয়াল টু আই আর, এই সূত্র দিয়ে আমরা আই এর মান নির্ণয় করব। তাহলে আমরা লিখব, আমরা জানি কি জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এখান থেকে আমরা আই এর মান যেহেতু নির্ণয় করব, তাহলে আই ইকুয়াল টু হবে ভি বাই আর। এখানে আই এর সাথে আর পূরণ ছিল, সেটাকে ভি এর সাথে যখন নেওয়া হবে তখন ভাগ হয়ে যাবে। এখন ভি এবং আর এর মান দেওয়া আছে, সেগুলো আমরা স্থাপন করব। ইমপ্লাইজ আই ইকুয়াল টু ভি এর মান হলো 220 বাই আর এর মান হলো 1200। এখন এখানে কাটাকাটি যাবে। দেখো, 1 0 1 0 কাটা যাবে। তারপর 22-কে 2 দিয়ে ভাগ করলে 11, আর 120-কে 2 দিয়ে ভাগ করলে হবে 60। ইমপ্লাইজ আই ইকুয়াল টু হলো 11/60। এখন 60 দিয়ে 11-কে ভাগ করতে হবে। তো 60 দিয়ে আমরা 11-কে ভাগ করব। দেখো, 11 ছোটো আছে, যাবে না, তখন দশমিক দিয়ে আমরা 0 দিলাম। এখন 2 বার গেলে 120 বড় হয়ে যাবে, তাহলে একবার যাবে, একবার গেলে হবে 60 থেকে 60 বিয়োগ করলে থাকবে 50। দশমিক আছে, আমরা 0 দিয়ে দেব। এখন যাবে 8 বার, 6 8 48 মানে 480 বিয়োগ করলে থাকবে 20। দশমিক আছে, আবার 0 দিতে পারবো আমরা। তো 200-এর মধ্যে যাবে 3 বার, 3 6 18 মানে 180 বিয়োগ করলে আবার 20 থাকবে, মানে এখানে মিলবে না। ঠিক আছে? দশমিক প্রসারণ অসীমিত হবে। এখন দশমিক প্রসারণ যখন অসীমিত হবে তখন প্রয়োজন নেই আমরা দশমিকের পরে দুইটি সংখ্যা রাখলেই হবে।
তো দুইটি সংখ্যা রাখার জন্য আমরা 3 নম্বর গড় পর্যন্ত নির্ণয় করতে হবে। এখানে 0.183 পেয়েছি। তো এখন 2 নম্বর গড় পর্যন্ত আমরা রাখবো। 3 নম্বর গড় দেখো 5 থেকে ছোট আছে, সুতরাং সেটা ছাড়া পড়বে, তাহলে ইকুয়াল টু হবে 0.18 ইমপ্লাইজ I ইকুয়াল টু 0.18। তো I মানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ। এখানে প্রশ্নতে বলা হয়েছে যে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে, তাহলে আমরা লিখব, দেখো বিদ্যুৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। এখানে রোধের এসআই একক দেওয়া ছিল অ্যাম্পিয়ার, বিভব প্রভেদের এসআই একক ছিল ভোল্ট, সুতরাং এখানে বিদ্যুৎ প্রবাহের একক হবে এসআই একক। তো বিদ্যুৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার, তার মানে 0.18 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করবে। তাহলে আমরা নিচে লিখব, অতএব বাল্বটি 0.18 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করবে। এ এর আনসার হয়ে গেল। তারপর আমরা 12.3 উদাহরণের বি প্রশ্নের সমাধান করব। বিতে কি বলা হয়েছে, যদি হিটারের কুণ্ডলীর রোধ 100 ওহম হয়, তাহলে এখানেও হিটারের একটি কুণ্ডলীর রোধ দেওয়া আছে। রোধকে আমরা আর দিয়ে বুঝাই, তাহলে যেগুলো দেওয়া আছে প্রথমে আমরা লিখব, এখানে রোধ আর ইকুয়াল টু 100 ওহম। এখন বলা হয়েছে তবে কুণ্ডলীটি 220 ভোল্ট উৎস থেকে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে, তাহলে 220 ভোল্ট মানে বিভব প্রভেদ। তো বি ইকুয়াল টু হলো 220 ভোল্ট। এখন 220 ভোল্ট উৎস থেকে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে মানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করব আমরা, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে আমরা আই দিয়ে বুঝাই। তো আই এর মান কত সেটা নির্ণয় করতে হবে। এখন আর বি আই এই তিনটির মধ্যে আমরা একই ফর্মুলা বি ইকুয়াল টু আই আর সেটি ব্যবহার করব। আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, ইমপ্লাইজ এখান থেকে আই এর মান নির্ণয় করব। তো আই ইকুয়াল টু হবে ভি বাই আর, ইমপ্লাইজ আই ইকুয়াল টু, দেখো ভি এর মান হলো 220 বাই আর এর মান হলো 100। এখানে 1 0 কাটা যাবে, ইমপ্লাইজ আই ইকুয়াল টু হবে 22 বাই 10, ইমপ্লাইজ এখন 22কে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করা একেবারেই সহজ, দশমিক এক গড় বামে আসবে। তো 22 আছে উপরে, 10 দিয়ে ভাগ করলে এক গড় বামে দশমিক আসবে, অর্থাৎ আই ইকুয়াল টু হবে 2.2। তাহলে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে, 2.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করবে। তো আমরা নিচে লিখব, অতএব কুণ্ডলীটি 2.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করবে। আনসার ঠিক আছে। এখন আমরা উদাহরণ 12.4 করব। উদাহরণ 12.4 উদাহরণে প্রশ্ন হলো, উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করা ইলেকট্রিক হিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ 60 ভোল্ট। যদি বিভব প্রভেদ 120 ভোল্ট করা হয়, হিটারে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত হবে? ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে এখানে দেখো উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করা ইলেকট্রিক হিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ দেওয়া আছে 60 ভোল্ট। অর্থাৎ একটি ইলেকট্রিক হিটার যেটি মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে 4 অ্যাম্পিয়ার, তাহলে প্রথম ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ হলো 4 অ্যাম্পিয়ার। এখানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ মানে হলো আই,
আই ইকুয়াল টু দেওয়া আছে 4 এম্পিয়ার। ঠিক আছে, এবং এই 4 এম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করা ইলেকট্রিক হিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ হলো 60 ভোল্ট। তাহলে ভি ইকুয়াল টু দেওয়া আছে বিভব প্রভেদ মানে ভি ইকুয়াল টু হলো 60 ভোল্ট। ঠিক আছে, এখন যদি বিভব প্রভেদ 120 ভোল্ট করা হয় তাহলে হিটারে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত হবে? এখানে যদি বিভব প্রভেদ 60 ভোল্ট হয় তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ হলো 4 এম্পিয়ার। যদি বিভব প্রভেদ 120 ভোল্ট করা হয় তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো দেখো, বিদ্যুৎ প্রবাহ এবং বিভব প্রভেদ এইগুলোর মধ্যে সম্পর্কের যে সূত্র ভি ইকুয়াল টু আইআর, সেক্ষেত্রে আমাদের আর এর প্রয়োজন হবে। সুতরাং এখান থেকে আমরা আর এর মান নির্ণয় করব। আমরা জানি V equal to IR implies, এখান থেকে R এর মান আমরা নির্ণয় করব। তো R equal to হবে V by I implies R equal to V এর মান হলো 60 divided by I এর মান হলো 4। কাটাকাটি যাবে, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 4 দিয়ে 60 কে ভাগ করলে 15 implies R equal to হলো 15। তাহলে আমরা রোধের পরিমাণ পেয়েছি 15 ওহম। এখন বিভব প্রভেদ যদি 120 ভোল্ট হয় তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কি হবে? তাহলে বিভব প্রভেদ হলো 120 ভোল্ট আর রোধ আমরা পেয়েছি 15 ওহম, তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা লিখব আবার বিভব প্রভেদ ভি ইকুয়াল টু হলো 120 ভোল্ট আর রোধের মান আমরা নির্ণয় করেছি 15 ওহম। রোধের এসআই একক হলো ওহম। তাহলে এখন আই এর মান কত হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত হবে সেটা আমরা নির্ণয় করব, অর্থাৎ আই ইকুয়াল টু হোয়াট। এখন ভি আর আই এই তিনটির মধ্যে সম্পর্ক হলো ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা লিখব, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। এখান থেকে আমরা নির্ণয় করব আই এর মান। তো আই ইকুয়াল টু হবে ভি বাই আর ইমপ্লাইজ আই ইকুয়াল টু, এখন ভি এর মান দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে 120 ভোল্ট আর আর এর মান আমরা নির্ণয় করেছিলাম 15 ওহম, তাহলে বাই হবে 15। দেখো, 15 দিয়ে 15 কে ভাগ করলে 1, 15 দিয়ে 120 কে ভাগ করলে হবে 8 ইমপ্লাইজ আই ইকুয়াল টু হলো 8। তাহলে যদি বিভব প্রভেদ 120 ভোল্ট করা হয় তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ হবে 8 এম্পিয়ার। অতএব নির্ণেয় বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ইকুয়াল টু 8 এম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটি যদি অপশনাল দেওয়া থাকে, 1 মার্কের অপশনাল কোয়েশ্চন যদি হয় তাহলে তোমাকে এত লম্বা করে করতে হবে না। দেখো, এখানে আমরা জানি বিভব প্রভেদ ওহমের সূত্র মতে আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু আই, মানে বিভব প্রভেদ বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক বা বিদ্যুৎ প্রবাহ বিভব প্রভেদের সমানুপাতিক। অর্থাৎ যদি বিভব প্রভেদ বাড়ে তাহলে বিদ্যুৎ প্রবাহ বাড়বে, যদি বিভব প্রভেদ কমে তাহলে বিদ্যুৎ প্রবাহ কমবে। তো এখানে দেখো, বিভব প্রভেদ ছিল 60 ভোল্ট, তখন বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ছিল 4 এম্পিয়ার। এখন বিভব প্রভেদ কি হয়েছে, 120 ভোল্ট হয়েছে, মানে আগের তুলনায় দ্বিগুণ হয়েছে, তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণও দ্বিগুণ হবে। সুতরাং বিদ্যুৎ প্রবাহ আগে ছিল 4 এম্পিয়ার, তাহলে বিভব প্রভেদ যখন দ্বিগুণ হবে বিদ্যুৎ প্রবাহ দ্বিগুণ হবে, তো 4 এম্পিয়ারের দ্বিগুণ করলে হবে 8 এম্পিয়ার। সুতরাং অঙ্কটি না করেই, হিসাব না করে তুমি অপশনাল কোয়েশ্চন যদি দেওয়া থাকে তাহলে সহজেই আনসারটি লিখতে পারো। ঠিক আছে।
এগুলো খেয়াল রাখতে হবে। মানে অপশনাল কোয়েশ্চন কিভাবে থাকবে, এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে অপশনাল কোয়েশ্চনগুলো সাধারণত এই চ্যাপ্টার থেকে দেওয়া থাকবে। সুতরাং এইগুলো সবসময় তোমাকে টেকনিক ইউজ করতে হবে। এখানে যদি অপশনাল কোয়েশ্চনের জন্য এত লম্বা করে করো তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। সেজন্য তোমাকে এই টেকনিকগুলো ইউজ করতে হবে, যে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে ওমের সূত্র কী ছিল, বিভব প্রভেদ বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। তাহলে বিভব প্রভেদ যদি বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক হয় তাহলে কি হবে, বিভব প্রভেদ যদি দ্বিগুণ হয় তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ দ্বিগুণ হবে, বিভব প্রভেদ যদি অর্ধেক হয় তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণও অর্ধেক হবে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা উদাহরণ 12.5 করব। উদাহরণ 12.5 এখানে কি বলা হয়েছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব তারের রোধ 26 ওহম। যদি তারের ব্যাস 0.3 মিলিমিটার হয় তবে সেই তাপমাত্রায় ধাতুটির রোধাঙ্ক কত হবে, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, আর দেওয়া আছে একটি ধাতব তারের রোধ। তো ধাতব তারের রোধকে আমরা আর দিয়ে বোঝাই, তার মানে এখানে আর এর মান দেওয়া আছে 26 ওহম, আর ধাতব তারের ব্যাস দেওয়া আছে 0.3 মিলিমিটার। তাহলে এই তাপমাত্রায় ধাতুটির রোধাঙ্ক কত সেটা নির্ণয় করতে হবে। রোধাঙ্ক আমরা র দিয়ে বোঝাই, গতদিন আমরা পেয়েছিলাম পি এর মতো একটি গ্রিক অক্ষর, এটি হচ্ছে র, ঠিক আছে, যেটাকে রোধাঙ্ক বলা হয়। তো এই রোধাঙ্ক কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে, রোধ দেওয়া আছে, এখানে রোধ মানে আর ইকুয়াল টু হলো 26 ওহম, আর দেওয়া আছে তারের ব্যাস। তো ব্যাস আমরা সাধারণত ডি দিয়ে বোঝাই, ইকুয়াল টু দেওয়া আছে 3 মিলিমিটার, ঠিক আছে, 3 মিলিমিটার। এখন সরি 0.3 মিলিমিটার দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 0.3 মিলিমিটার, 0.3 মিলিমিটার। নির্ণয় করতে হবে রোধাঙ্ক র। তাহলে আর এর সাথে র এর কি সম্পর্ক, গতদিন আমরা দেখেছিলাম যে পরিবাহীর রোধ কি কি কারকের উপর নির্ভর করে সেটা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে একটি সূত্র পেয়েছিলাম আর ইকুয়াল টু র এল বাই এ, ঠিক আছে, র এল বাই এ। আচ্ছা, এখানে এল এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য। তো এখানে প্রশ্নতে দেখো দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব তারের। তাহলে তারের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, মানে এল ইকুয়াল টু হলো 1 মিটার। এখন এই আর এর সাথে র এর সম্পর্ক হলো আর ইকুয়াল টু র এল বাই এ। এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর মানে হচ্ছে পরিবাহীর রোধ, আর এ মানে হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের খালি। তাহলে এখানে প্রস্থচ্ছেদের খালি জানতে হবে, এল দেওয়া আছে, আর দেওয়া আছে, এ এর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আর ইকুয়াল টু র এল বাই এ, এই সূত্র দিয়ে আমরা র এর মান নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে এ এর মান দেওয়া নেই, প্রস্থচ্ছেদের খালি দেওয়া নেই, কিন্তু তারের ব্যাস দেওয়া আছে। তো তারের ব্যাস, তার সাধারণত বেলনাকৃতির থাকে, তো তারের ব্যাস বলতে তার বৃত্তাকৃতি ভূমির যে ব্যাস সেই ব্যাস দেওয়া আছে। এখন বৃত্তাকৃতি ভূমির যে ব্যাস সেটি যদি দেওয়া থাকে তাহলে ভূমিটি হচ্ছে বৃত্তাকৃতির, সুতরাং তার ব্যাস দেওয়া আছে, আমরা তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ হবে। আর যদি এই বৃত্তাকৃতি ভূমির ব্যাসার্ধ আমরা জানি তাহলে বৃত্তের কালির সূত্র দিয়ে আমরা এই বৃত্তাকৃতি ভূমির কালি নির্ণয় করতে পারবো। আর তারের এই বৃত্তাকৃতি ভূমির কালি মানেই হচ্ছে তার প্রস্থচ্ছেদের কালি। সেজন্য আমরা প্রথমে কি করতে হবে, এই তারের প্রস্থচ্ছেদের কালি নির্ণয় করতে হবে, অর্থাৎ এ নির্ণয় করতে হবে। তো এ নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে, আমাদের আর লাগবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো অতএব
আর ইকুয়াল টু হবে 0.3 মিলিমিটারের অর্ধেক। এখন এখানে একটা জিনিস দেখো, রোধ দেওয়া আছে একক ওহম মানে এসআই একক দেওয়া আছে, তারের দৈর্ঘ্য একক দেওয়া আছে মিটার মানে এসআই একক দেওয়া আছে মিটারের, আর এখানে ব্যাস যে আছে ব্যাস মানেও একটি দৈর্ঘ্য, তো সেটা মিলিমিটারে দেওয়া আছে, তার সেজন্য সেটাকেও আমরা এসআই এককে নিতে হবে, অর্থাৎ মিটারে নিতে হবে। তো মিটারে নিলে কি হবে দেখো, এখানে মিটারে নিলে আমরা জানি 1000 মিলিমিটারে 1 মিটার, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে, তখন সেটা মিটারে যাবে। এখন 0.3 মিলিমিটারকে যখন আমরা 1000 দিয়ে ভাগ করব, তখন 0.3 গড় বামে আসবে। এখানে আছে দশমিক, তো 3 গড় বামে আসবে মানে আরও 3টি শূন্য থাকবে এখানে, তার বামে দশমিক আসবে, ঠিক আছে। বা অথবা আমরা এইভাবে লিখতে পারি, যেখানে 0.3 ডিভাইডেড বাই 1000 মানে হচ্ছে 10 কিউব। এখন নিচে আছে 10 কিউব, সেটাকে যদি উপরে নেই তাহলে হবে 0.3 ইন্টু 10⁻³ এখন দশমিক যদি আমরা উঠাই তাহলে এখানে 10 দিয়ে পূরণ করতে হবে, তো 10 দিয়ে পূরণ করলে হবে 3 ইন্টু এখানে 10 দিয়ে পূরণ করেছি উপরে, তাহলে নিচেও 10 দিয়ে পূরণ করতে হবে। তো নিচে যখন আবার একটি 10 আসবে, নিচে আবার একটি 10-এর পূরণ আসবে। এই 10 মানে হচ্ছে 10⁻1, সেটা যদি আবার উপরে যায় তাহলে আবার হবে 10⁻⁻1। তো 10⁻³ ইন্টু 10⁻1 হবে 10⁻⁴, তার মানে 3 ইন্টু 10⁻⁴ হবে, অর্থাৎ 0.3 মিলিমিটার সমান হবে 3 ইন্টু 10⁻⁴ মিটার। আমি এখানে হিসাব করে দেখিয়েছি তোমাদেরকে। তো আর এর মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে ডি দেওয়া আছে, তো ডিকে আমরা প্রথমে মিটারে নিয়েছি, মিটারে নেওয়ার হয়েছে 3 ইন্টু 10⁻⁴ মিটার। এখন আর এর মান আমরা নির্ণয় করব। তো আর মানে হচ্ছে ব্যাসের অর্ধেক, এখানে ডি মানে ব্যাস, তো ব্যাসের অর্ধেক হচ্ছে আর, তাহলে ব্যাসের মান হলো 3 ইন্টু 10⁻⁴ মিটার ডিভাইডেড বাই হবে 2, ঠিক আছে, ইকুয়াল টু এখন 3/2 করলে হবে 1.5 ইন্টু 10⁻⁴ মিটার। এই হলো আর এর মান। আমরা তারের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ পেয়েছি, তাহলে এখন আমরা তারের প্রস্থচ্ছেদের কালি নির্ণয় করতে পারবো। তো যেহেতু তারের ভূমিটি বৃত্তাকৃতির, বৃত্তের কালির সূত্র ব্যবহার করবো, আর বৃত্তের কালির সূত্র আমরা জানি πr², পাইয়ের মান হলো 22/7। তাহলে এখন আমরা কি করব, বা যদি পাই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা প্রশ্ন চেক করে নেবে যে সেখানে পাইয়ের মান দেওয়া আছে কিনা। কখনো কখনো পাইয়ের মান 3.14 দেওয়া থাকে, তো এখানে কিন্তু পাইয়ের মান 3.14 দেওয়া নেই, ঠিক আছে। তাহলে পাইয়ের মান আমরা 22/7ই ধরব। তো এখন অতএব আমরা এর মান নির্ণয় করব। এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের কালি, আর যেহেতু তারের ভূমিটি বৃত্তাকৃতির, সুতরাং বৃত্তের কালির সূত্র হবে πr² ইকুয়াল টু পাইয়ের মান হলো 22/7 ইন্টু r², আর এর মান হলো 1.5 ইন্টু 10⁻⁴ মিটার তার স্কোয়ার ইকুয়াল টু 22/7 ইন্টু এখানে দেখো 1.5 ইন্টু 10⁻⁴ এর স্কোয়ার আমরা করব। তো 1.5 এর স্কোয়ার করলে দেখো 15 এর স্কোয়ার হয় 225, আর পয়েন্ট যদি থাকে তাহলে স্কোয়ার করলে পয়েন্ট ডাবল, মানে 1 গড় বামে থাকলে 2 গড় বামে আসবে, 2 গড় বামে থাকলে 4 গড় বামে আসবে, ঠিক আছে। তাহলে এখানে 15 এর স্কোয়ার করলে হবে 225, দশমিক যেহেতু 1 গড় বামে ছিল, স্কোয়ার করলে 2 গড় বামে যাবে, ইন্টু 10⁻⁴ এর স্কোয়ার করলে হবে 10⁻⁸ ইকুয়াল টু এখানে পূরণ করতে হবে। তো এখানে আমরা নিচে আছে 7 আর উপরে 22 দিয়ে 2.25কে ইন্টু করব। 2.25কে 22 দিয়ে ইন্টু করব। ইন্টু করলে 5 দুগুণা 10-এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণা 4 হাতে রেখে 5, 2 দুগুণা 4, আবার 5 দুগুণা 10-এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণা 4 রেখে 5,
2 দুগুণা 4 হাতে রেখে 5 আর 2 দুগুণা 4 যোগ করলে 0 5 4 আর 5 9 4 এর 4 দশমিক আছে 2 ঘর বামে, তাহলে 2 ঘর বামে দশমিক আসবে, অর্থাৎ 49.50 মানে 49.5 ইন্টু আছে 10 টু দি পাওয়ার -8, ঠিক আছে। তো এ এর মান হলো 49.5 ডিভাইডেড বাই 7 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এখানে 7 দিয়ে তো কাটা যাবে না, সুতরাং এখানেই থাকুক, ঠিক আছে, এখানেই থাকলো। আর আমরা এখানে ভাগ করার প্রয়োজন নেই, পরে একসাথে হিসাব করব। এখন দেখো এ এর মান পেয়েছি, আর এইদিকে এল এবং আর এর মান দেওয়া আছে, তাহলে র ইকুয়াল টু যেহেতু আর ইন্টু এল বাই এ, তাহলে আর এল এবং এ এর মান জানা আছে। এখন আমরা আর ইকুয়াল টু র এল বাই এ সেই সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা নিচে লিখবো এখন আর ইকুয়াল টু র এল বাই এ। এখন আমরা র এর মান যেহেতু নির্ণয় করব, তাহলে র ইকুয়াল টু কী হবে দেখো, ইমপ্লাইজ র ইকুয়াল টু, এখানে এ যাবে আর এর সাথে পূরণ হয়ে, তখন আর ইন্টু এ, আর এল যাবে ভাগ হয়ে, তো র ইকুয়াল টু হবে আর এ বাই এল। র ইকুয়াল টু হবে আর এ ডিভাইডেড বাই এল। এখন আমরা আর এ এবং এল এর মানগুলো স্থাপন করব। তো আর এর মান দেওয়া ছিল 26 ইন্টু এর মান আমরা পেয়েছি 49.5 বাই 7 ইন্টু 10 টু দি পাওয়ার -8 এর মান। তাহলে এর মান আমরা উপরে ভগ্নাংশ আছে 49.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই 7 আর ইন্টু এর মান লিখেছি, ডিভাইডেড বাই আছে এল এর মান হলো 1, ইমপ্লাইজ র ইকুয়াল টু, এখন এখানে দেখো নিচে 1 আছে, নিচে 1 এর কোনো অর্থ নেই, তাহলে থাকলো 26 ইন্টু 49.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই 7 ইমপ্লাইজ র ইকুয়াল টু, নিচে আছে 7 আর উপরে হবে 26 ইন্টু 49.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এখন 26 দিয়ে 49.5কে ইন্টু করব, তো 49.5 ইন্টু হবে 26 দিয়ে, 5 6 30 শূন্য হাতে আছে 3, 6 নং 54, 8 3 57, 7 হাতে আছে 5, 4 6 24 আর 5 29, 2 দিয়ে 5 দুগুণা 10 শূন্য হাতে আছে 1, 9 দুগুণা 18 রেখে 19 9 হাতে আছে 1, 4 দুগুণা 8 হাতে রেখে 9, 0 7 9 9 18 8 হাতে আছে 1, 2 আর 9 11 হাতে রেখে 12, দশমিক আছে 1 ঘর বামে, তো 1 ঘর বামে হবে দশমিক। 1287.0 মানে 1287, তাহলে ইমপ্লাইজ র ইকুয়াল টু 1287 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই 7। এখন 1287কে আমরা 7 দিয়ে ইন্টু করতে হবে, 1287কে আমরা 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে 1287কে আমরা ভাগ করব। 12 এর মধ্যে 7 যাবে একবার, 7 একে 7, বিয়োগ করলে 5, নামিয়ে আনলাম 8 58, 7 8 56, বিয়োগ করলে 2, নামিয়ে আনলাম 7, যাবে 3 বার, 3 7 21, বিয়োগ করলে থাকবে 6, আর নামানোর নেই, সুতরাং দশমিক দিয়ে দেবো 0 60, যাবে 8 বার, 7 8 56, বিয়োগ করলে থাকবে 4, দশমিক আছে দিলাম 0 40, যাবে 5 বার, 5 7 35, বিয়োগ করলে থাকবে 5, দশমিক আছে আবার দিলাম 0, যাবে 7 বার, 7 7 49, বিয়োগ করলে আবার 1 থাকবে। তো দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমরা নির্ণয় করেছি, আর নির্ণয় করার প্রয়োজন নেই। তাহলে আমরা র ইকুয়াল টু পেয়েছি
র ইকুয়াল টু 1287কে 7 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 183.857 ইন্টু আছে 10⁻⁻8। এখন র ইকুয়াল টু আমরা এই যে দশমিক সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা আদর্শ রূপে নেব। তো আদর্শ রূপ হলো যে কোনো সংখ্যা, তোমরা ক্লাস 8-এর অঙ্কতে পেয়েছিলে যে আদর্শ রূপে নেওয়ার নিয়ম হলো, আদর্শ রূপ মানে হলো দশমিকের বাম দিকে একটি মাত্র অঙ্ক থাকতে হবে যে অঙ্কটি আবার 0 হতে পারবে না। 0 ছাড়া অন্য যে কোনো একটি মাত্র অঙ্ক দশমিকের বাম দিকে থাকতে হবে। তাহলে দশমিকের বাম দিকে যদি একটি মাত্র অঙ্ক 0 ছাড়া হতে হয়, তাহলে দশমিক এখানে আসবে 1.83 হবে। ঠিক আছে, 1.83857 ইন্টু আছে 10⁻⁸। এখন এখানে দেখো আমরা দশমিক 2 ঘর বামে এনেছি, এখানে ছিল এখান থেকে এখানে এনেছি মানে 2 ঘর বামে এনেছি। তো 2 ঘর বামে আনা মানে 100 দিয়ে ভাগ করা, তাহলে যেহেতু এখানে 100 দিয়ে ভাগ করেছি আবার 100 দিয়ে পূরণ করতে হবে। তো 10⁻⁸ আছে ইন্টু তাকে আবার ইন্টু করতে হবে 10⁻² দিয়ে, 100 মানে 10 স্কোয়ার ইমপ্লাইজ র ইকুয়াল টু। এখন এখানে দশমিকের পর যদি আমরা 2 ঘর পর্যন্ত রাখি, তাহলে 3 নম্বর ঘর দেখো 5 থেকে বড় আছে, সুতরাং 1 এসে এখানে যোগ হবে, তো হবে 1.84 আর বাকিগুলো ছাড়া পড়বে ইন্টু 10⁻⁸ ইন্টু 10⁻² সমান হবে 10⁻⁻6, কারণ আমরা সূত্র জানি a⁴m ইন্টু a⁴n ইকুয়াল টু a⁴m প্লাস n। তাহলে এখানে 10⁻⁻8 প্লাস 2 হবে, তো 10⁻⁻8 প্লাস 2 করলে হবে -6। র এর মান হয়েছে 1.84 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, তাহলে আমরা র মানে হচ্ছে রোধঙ্ক, তো রোধঙ্কের মান আমরা পেয়েছি। এখন আমরা নিচে লিখব অতএব নির্ণয় রোধঙ্ক। অতএব নির্ণয় রোধঙ্ক ইকুয়াল টু 1.84 ইন্টু 10⁻⁻6। আর রোধঙ্কের এসআই একক, যেহেতু বাকিগুলো এসআই এককে দেওয়া ছিল, রোধঙ্কের এসআই একক আসবে। তো রোধঙ্কের এসআই একক আমরা জানি ওম ইন্টু মিটার, ওম ইন্টু মিটার আনসার। ঠিক আছে।